बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমদাদুল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমি রেকর্ড করতেছি এসি সার্কিট 1 দ্বিতীয় পর্বের ছাত্র, পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় পর্বের ছাত্রদের এই সাবজেক্টের প্রাথমিক দিক বাদ দিয়ে আমি প্রিন্সিপাল অফ জেনারেশন অফ এসি ভোল্টেজ এখান থেকে শুরু করব। এসি জেনারেটর কার্যপ্রণালী। এসি জেনারেটর দ্বারা এসি ভোল্টেজ উৎপাদন করা হয় এবং একে অল্টারনেটরও বলে। এসি জেনারেটরের কয়েকটি অংশ আছে, যথা 1 নম্বর আর্মেচার। ইহাতে কাঁচা লোহার কোরের উপর সুপার এনামেল কোটেড কপার ওয়্যার দ্বারা ওয়াইন্ডিং করা থাকে যাতে ভোল্টেজ উৎপন্ন হয়। ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড দুই ভাবে হতে পারে, পার্মানেন্ট ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেট। বড় জেনারেটরের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটই ব্যবহার করা হয়, ছোট ছোট জেনারেটরের ক্ষেত্রে পার্মানেন্ট ম্যাগনেট ব্যবহার করা হয়। স্লিপ রিং এন্ড কার্বন ব্রাশ। আর্মেচার কয়েলের টার্মিনাল দুইটি স্লিপ রিং এ সংযুক্ত থাকে। টার্মিনাল দুইটি স্লিপ রিং এ সংযুক্ত, স্লিপ রিং ব্যবহার করা হয় এবং এই স্লিপ রিং থেকে কার্বন ব্রাশ এর মাধ্যমে বাইরের সার্কিটে উৎপাদিত ভোল্টেজ নেওয়া হয়। ভোল্টেজ উৎপাদনের জন্য ফিল্ড ও আর্মেচারের মধ্যে আপেক্ষিক গতি থাকা দরকার। এজন্য দুইটির একটিকে স্থির রেখে অন্যটিকে ঘোরাতে হয়। ঘোরাতে যে শক্তি লাগে উহারই অংশবিশেষ ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত হয়। এখন বড় জেনারেটরের ক্ষেত্রে ফিল্ড ঘোরানো হয়, ছোট জেনারেটরের ক্ষেত্রে আর্মেচার ঘোরানো হয়। এই যে একটাকে স্থির রেখে আরেকটা ঘোরাতে হয়, এক্ষেত্রে জেনারেটর যদি বড় হয় তখন সেটাকে ফিল্ড দিয়ে ঘোরানো হয়। ফিল্ডের আকারই ছোট থাকে এবং এটাই সুবিধাজনক। নিচে একটি জেনারেটরের ভোল্টেজ উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করা হলো। এখানে এন পোল এস পোল, এই এন পোল এস পোল, এন পোল থেকে এস পোলে ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে। এর মাঝে এক প্রেসের একটা কয়েল স্থাপন করা আছে। কয়েলের এক টার্মিনাল এন রিং এ আর একটা অন্য টার্মিনাল এম রিং এ সংযোগ আছে, স্লিপ রিং এ। এটা স্লিপ রিং এবং এইটা কার্বন ব্রাশ। এই কার্বন ব্রাশ স্থির থাকে, স্লিপ রিং ঘুরতে থাকে, এই কয়েলও ঘুরতে থাকে, সাথে স্লিপ রিংও ঘুরতে থাকে। আর এই স্লিপ রিং এর সাথে কার্বন ব্রাশ কন্টাক্টে থাকে। ফলে উৎপাদিত ভোল্টেজ এই কার্বন ব্রাশের মাধ্যমেই বাইরের সার্কিটে প্রবাহিত হয়। চিত্র নম্বর 8 নম্বর চিত্র। এবার ধরি এ বি সি ডি এক প্যাসের কয়েলটি ঘড়ির কাঁটার দিকে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে এই কয়েলটিকে। তাহলে কয়েলের এবি সাইড নিচের দিকে এবং সিডি সাইড উপরের দিকে চলছে।
যদি এটা যদি এটা এইভাবে ঘুরতেছে, আসলে এই সাইডটা আস্তে আস্তে নিচের দিকে যাওয়া শুরু করলো, আবার এই সাইডটা আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করলো। এই জন্য বলা হয়েছে এটা উপরের দিকে আর এটা নিচের দিকে যাচ্ছে। আচ্ছা, চুম্বকের ফ্লাক্স ডান থেকে বাম দিকে, ডান থেকে বামের দিকে, এখানে এন থেকে সে দিকে। এই অবস্থায় ফ্লেমিংস ডানহাতি নিয়ম অনুসারে ভোল্টেজ বা কারেন্টের দিক হবে এ টু বি, এ টু বি এবং সি টু ডি দিকে। এই এ থেকে বির দিকে, সি থেকে ডির দিকে। এই সি থেকে ডির দিকে এম কয়েল আসতেছে এবং রোডের মাধ্যমে, বাইরের রোডের মাধ্যমে আবার সরি এন করে না, সি থেকে ডির দিকে আগত কারেন্টটা এই রিংয়ে, এম রিংয়ে আসতেছে, এই এম রিংয়ে এম ব্রাশের মাধ্যমে বাইরের সার্কিট দিয়ে আবার এন ব্রাশে এবং দ্বিতীয় রিংয়ে, তারপর এর থেকে বির দিকে। সুতরাং কারেন্ট প্রবাহিত হচ্ছে এই দিকে, এই যে এই দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এইভাবে প্রবাহিত হচ্ছে। অবশ্যই কারেন্টটা সবসময় একই রকম থাকবে না। এখন এই এই অবস্থায় এবং বাহির সার্কিটে ভোল্টেজ বা কারেন্টের দিক হবে ব্রাশ এম, আগে বলছি লোড আর এল আর এবং ব্রাশ এন পথে। কারেন্টের আবার কয়েলটি 0 থেকে 180 ডিগ্রি ঘোরা পর্যন্ত কারেন্ট দিক একই থাকবে। অবশ্য ভোল্টেজ বা কারেন্টের মান পরিবর্তন হবে, কারণ এইটা নিচের দিকে, এই এবি সাইডটা নিচের দিকে নামছে, কিন্তু শুরুতে নিচের দিকে নামার গতি কম থাকে, একেবারে এটা উপর দিকে ঘোরার গতি কম থাকে। এটা যখন 90 ডিগ্রি কাছাকাছি তখন তার গতি বেশি থাকে। সেই জন্য ভোল্টেজটা বা কারেন্ট ধীরে ধীরে বাড়বে, শুরুতে কম থাকবে পরে বাড়বে, সেই কথাটা এখানে বলা হয়েছে। এবং 180 ডিগ্রিতে কয়েলের অবস্থান চিত্র 2 এর মতো হবে। চিত্র 2 এটা, এটা চিত্র 1, এটা চিত্র 2, চিত্র 2 এর মতো হবে। অর্থাৎ এখানে কি পরিবর্তন হয়েছে, ব্রাশগুলা বা রিংগুলা ঠিকই আছে, লোডটাও ঠিক আছে, শুধু এই এবি সাইডে বার 180 ডিগ্রি নিচে চলে আসছে, এই সিডি সাইডটা উপরে চলে গেছে, সিডি সাইডটা উপরে উপরে চলে গেছে, এবি সাইড নিচে আসছে, সিডি সাইড উপরে চলে গেছে। 180 ডিগ্রি মানে স্থির 2 এর মতো হবে। 180 ডিগ্রির পর থেকে কয়েল এর এবি সাইড উপরের দিকে এবং সিডি সাইড নিচের দিকে, চিত্র দিয়ে নিচের দিকে চলবে আগের মতোই। এইটা এখন এই নিচের দিকে আর এইটা এদিকে উপরের দিকে যাবে। কাজেই কাজেই কি ঘটনা ঘটবে, ফলে ভোল্টেজ বা কারেন্টের দিক হবে বি টু এ এবং ডি টু সি দিকে। এবং বাহিরের সার্কিটেও উল্টে দেবে, বাইরের সার্কিটেও কারেন্ট পূর্বে 1 নম্বর চিত্রে এম এর থেকে আর হয়ে এন এর দিকে ছিল, এখন এই এন থেকে আর হয়ে এম এর দিকে যাবে কারেন্ট। এবং এখানে ওখানেও যেমন এইদিকে ছিল কারেন্ট, এখানেও এইদিকেই যাবে, কিন্তু কারেন্ট আগে সি থেকে ডির দিকে ছিল, এখানে সি থেকে ডির দিকে, উপর আসার পরে ডি থেকে সির দিকে হবে। এই ঘটনাটা ঘটবে। এর মানে হলো, এর মানে ফেরার সূত্র মতে কয়েল এ ইনডিউসড তাৎক্ষণিক ইএমএফ এর মান ই ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তন হারের নেগেটিভ মানের সমান। অতএব E equal to minus n d phi n phi by dt, n phi ফ্লাক্স লিঙ্কেজ, n into phi যেটা গুণফলটাকে ফ্লাক্স লিঙ্কেজ বলে। কয়েলের ভিতরে কতগুলা ফ্লাক্স আছে সেটাই লিঙ্কড, এই এই
ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তনের হারটাই ইনডিউস ভোল্টেজ নেগেটিভ হয় এটা। এখানে ফ্লাক্স লিঙ্কেজ n ফাই n কয়েলের প্যাচ সংখ্যা আর মাইনাস ডি n d phi বাই dt ফ্লাক্স লিঙ্কেজ এর পরিবর্তনের হার বা E ইকুয়াল টু মাইনাস n d phi বাই dt। এখানে n কনস্ট্যান্ট, কাজেই ডিফারেন্সিয়েশন চিহ্নের বাইরে আনা যায় এটাকে। তাহলে চেঞ্জ অফ ফ্লাক্স বাই ডিটি নির্ণয় করলে ওই মানটা পাওয়া যাবে, ইনডিউস ভোল্টেজটা পাওয়া যাবে। E ইকুয়াল টু মাইনাস n d phi dt এর মান পজিশন 1 এ 0 এবং পরবর্তীতে বাড়তে থাকে। পজিশন 2 তে সর্বোচ্চ, পজিশন 1 এ 0, পজিশন 1 থেকে 2 এর দিকে যাচ্ছে মানে বাড়তে থাকবে। এই যে এখান থেকে এখানে 0, এরপরেই এই পজিশন 2 এর দিকে যাওয়া মানে এই ভোল্টেজটার কার্ভ এটা, এবং ভোল্টেজ বাড়তে থাকে এবং পজিশন 2 তে সর্বোচ্চ হবে। এই পজিশন 2 তে ভোল্টেজটা সর্বোচ্চ এই মান। আমরা এদিকে ভোল্টেজ আর এদিকে অ্যাঙ্গেল দেখাইছি, কোণ ডিসপ্লেসমেন্ট। এবার 2 তে এবং এরপর থেকে কমতে থাকে। এই 2 এর পরে যতই অ্যাঙ্গেল বাড়তেছে আবার কমতে থাকবে, কমতে কমতে 180 ডিগ্রি এসে আবার 0 হবে। পজিশন 3 তে, পজিশন 3 তে 0 হবে এবং এরপর উল্টা দিকে বাড়তে থাকবে ভোল্টেজের মান। আমরা কার্ভে দেখতে পাচ্ছি এরপরে 180 ডিগ্রি পরে উল্টা দিকে ওই কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, আগের চিত্রে আমরা দেখেছি। এবং পজিশন 4 এ নেগেটিভ সর্বোচ্চ এবং এরপর কমতে থাকে, আর পজিশন 5 এ আবার 0 অর্থাৎ শূন্য অবস্থা, এবং এইটুকুকে একটা সাইকেল সম্পন্ন হয়। 0 থেকে 360 ডিগ্রি ঘোরার পর একটা সাইকেল উৎপন্ন হয়, ভোল্টেজ ওয়েভের একটা সাইকেল উৎপন্ন হয়। এইভাবে উৎপন্ন ভোল্টেজ চিত্রানুরূপ সাইনোসয়েডিয়াল হয়। এই ভোল্টেজটা আসলে সাইনোসয়েডিয়াল ভোল্টেজ। সাইনোসয়েডিয়াল অর্থাৎ এর যে কোনো বিন্দুতে মান E ইকুয়াল টু মাইনাস n বাই dt, সেটার মান হবে এই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা, এই মানটা, এইটা এই কার্ভটাই সাইনোসয়েডিয়াল কার্ভ। এটা পরে আরো পরে তোমরা ভালোভাবে জানতে পারবে। চিত্র থেকে দেখা যায় 0 টু 180 ডিগ্রি পর্যন্ত কারেন্ট বা ভোল্টেজ একদিকে, এবং 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত, 180 ডিগ্রি টু 360 ডিগ্রি 360 ডিগ্রি পর্যন্ত বিপরীত দিকে ভোল্টেজ বা কারেন্ট দিক হয়। এইরূপ পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টকে অল্টারনেটিং কারেন্ট এসি বলে। এইভাবে অল্টারনেটিং কারেন্ট এসি উৎপন্ন হয়। আমরা এটাকে আরো আলোচনা করলে ডিটেলস হবে, আশা করি এইটুকু লিখলেই বোঝা যাবে। বোঝার পরে এইটুকুই লিখলেই চলবে। ভোল্টেজ উৎপাদন কৌশল। এবার কয়েকটি সংজ্ঞা। সাইকেল। সাইকেল কি? নির্দিষ্ট সময় পর পর কোন একটি ঘটনা একইভাবে সংঘটিত হলে তাকে সাইক্লিক ঘটনা বলে। বাংলায় পর্যাবৃত্ত ঘটনা বলে। এখানে এই চিত্রটা লক্ষ্য করলে দেখা যায়, এই যে এইদিকে ভোল্টেজ, এইদিকে অ্যাঙ্গেল, এইখান থেকে সর্বোচ্চ আবার 0, সর্বোচ্চ নেগেটিভ আবার 0, এরপর আবার অনুরূপ ঘটনা ঘটবে, সেই জন্য এই ঘটনাটাকে সাইক্লিক ঘটনা বলে। এরূপ একটি পূর্ণ ঘটনাকে সাইকেল বলে।
অল্টারনেশন, অর্ধ পরিবর্তনকে অল্টারনেশন বলে। এখানে চিত্রতে দেখানো আছে এইখান থেকে এই পর্যন্ত পরিবর্তনের অর্ধেক, বাকি অর্ধেক এইটা, তাহলে এইটাকে বলা হয় অল্টারনেশন, পজিটিভ অল্টারনেশন। একইভাবে এটা নেগেটিভ অল্টারনেশন, এবং পজিটিভ অল্টারনেশন নেগেটিভ অল্টারনেশন মানে সমান, শুধু বিপরীত চিহ্ন, বিপরীত দিকে। সাইকেলের আরেকটা সংজ্ঞা দিচ্ছি, একটি পজিটিভ ও একটি নেগেটিভ অল্টারনেশন মিলে একটি সাইকেল উৎপন্ন হয়। সাইকেল এইটুকু দেওয়া বলা যায়, আবার শুধু এইটুকু দেওয়া বলা যায়, সংজ্ঞায় চিত্রটা দিলে ভালো হয়। টাইম পিরিয়ড, একটি পূর্ণ সাইকেল উৎপন্ন হতে যে সময় লাগে তাকে টাইম পিরিয়ড বলে। এখানে একটা পূর্ণ সাইকেল উৎপন্ন হতে, এখানে এই যে একটা সাইকেল, এই সাইকেলে সময় লাগছে কত, এটা এটা এই সাইকেলের সময়টা যে সময় যেটা লাগছে সেই সময়টাকে টাইম পিরিয়ড বলে। টাইম পিরিয়ডকে টি দ্বারা প্রকাশ করা হয়। এখানে যদিও থিটা বলা হয়েছে, এই 360 ডিগ্রি বাই টি ইকুয়াল টু কনিক বেগ হবে, 360 ডিগ্রিতে না নিয়ে ডিগ্রি পার সেকেন্ড হবে। আর এটাকে যদি রেডিয়ানে বলি তাহলে এখানে এই এইটুকু 360 ডিগ্রি মানে টোয়াইস পাই রেডিয়ান, টোয়াইস পাই, টোয়াইস পাই বাই টি, এটি কনিক বেগ ওমেগা ইকুয়াল। অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি, যখন এটা সময় দ্বারা প্রকাশ করা হবে। এখন ডিগ্রি দ্বারা, ডিগ্রিতে প্রকাশ করা হয়েছে। এখানে এই যে কোনো জায়গার থিটা ইকুয়াল টু ওমেগা টি, ওমেগা কনিক বেগ এন্ড টি হলো সময়, তাহলে ওমেগা টি ইকুয়াল টু থিটা। এই ওমেগা টি দ্বারা এটাকে প্রকাশ করা যায়, ওমেগা টি মানে থিটা। আবার শুধু টি দ্বারা প্রকাশ করা যায়, টি দ্বারা প্রকাশ করলে তখন 1 সেকেন্ড পূর্ণ হইতে যে সময় লাগে এটাকে বড় হাতে টি দ্বারা প্রকাশ করা হয়। এটাকেই বলা হয় টাইম পিরিয়ড, এটাকেই বলা হয় টাইম পিরিয়ড। ফ্রিকোয়েন্সি, 1 সেকেন্ড সময়ে যতগুলি সাইকেল উৎপন্ন হয় তাকে ফ্রিকোয়েন্সি বলে। ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা সূচিত করা হয়। এখানে ফ্রিকোয়েন্সির একক হার্টজ বা সাইকেল পার সেকেন্ড, ফ্রিকোয়েন্সির একক সাইকেল পার সেকেন্ড বা সংক্ষেপে সিপিএস, সাইকেলস পার সেকেন্ড, और সংক্ষেপে সাইকেল পার সেকেন্ড এভাবে লেখা হয় এককটাকে, অথবা হার্টজ, HRTZ হার্টজ। এখানে হার্টজের নাম অনুসারে এটাকে সংক্ষেপে HZ দ্বারা প্রকাশ করা হয়। এই হার্টজ হলো ওই ফ্রিকোয়েন্সির একক। আসলে এটার অর্থ হলো সাইকেল পার সেকেন্ড। রিলেশন বিটুইন period and frequency, f সাইকেল উৎপন্ন হতে সময় লাগে t সেকেন্ড, 1 সেকেন্ড। 1 সেকেন্ডে যতগুলো সাইকেল উৎপন্ন হয়, সাইকেলের সংখ্যা হতে আমরা ফ্রিকোয়েন্সির সংখ্যা থেকে আমরা বলতে পারি 1 সেকেন্ডে যতগুলি সাইকেল উৎপন্ন হয়। তাহলে 1 সেকেন্ডে f সাইকেল উৎপন্ন হয়, f ফ্রিকোয়েন্সি প্রকাশ করা হয় দ্বারা, কাজে f সাইকেল উৎপন্ন হতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে 1 সাইকেল, therefore 1 সাইকেল উৎপন্ন হইতে সময় লাগে 1/f সেকেন্ড। আর 1 সাইকেল উৎপন্ন হইতে যে সময় লাগে সেটাকে বলা হয় পিরিয়ড, টাইম পিরিয়ড। সুতরাং আমরা বলতে পারি পিরিয়ড t ইকুয়াল টু 1/f। 1 নম্বর, তাহলে এটাই আসলে পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক। 1 নম্বর সমীকরণটা, অথবা ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/t। ওকে, আরেকটা সম্পর্ক আমাদের দরকার আছে। আমরা শিখলাম পূর্বে
যে f ইকুয়াল টু 1 বাই টি, টি ইকুয়াল টু 1 বাই এফ। এখানে টি হলো এক পিরিয়ডের সময়, একটা সাইকেল উৎপন্ন হইতে সময়, আর এফ সাইকেল সাইকেল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে উৎপন্ন সাইকেলের সংখ্যা। এবার কৌণিক বেগ এবং টাইম পিরিয়ডের মধ্যে সম্পর্ক। এই চিত্র থেকে আমরা, এইটা হলো এক সাইকেল সম্পন্ন হইতে সময় লাগে টি বরাদ্দ টি সেকেন্ড, এবং রেডিয়ানে আমরা কোণ প্রকাশ করছি এইদিকে, আর এটা ভোল্টেজ বা কারেন্ট। আমরা ই ইকুয়াল টু ই ম্যাক্স সাইন ওমেগা টি, এইটা হলো এই কার্ভের সমীকরণ। এবার কৌণিক বেগ ও টাইম পিরিয়ডের মধ্যে সম্পর্ক। ধরি একটি ওয়েভের পিরিয়ড টি সেকেন্ড, তাহলে টি সেকেন্ড সময়ে কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি বা টোয়াইস পাই রেডিয়ান। এই টি সেকেন্ড সময়ে টোয়াইস পাই রেডিয়ান এই পর্যন্ত হইল পাই বাই টু 90 ডিগ্রি, পাই 180 ডিগ্রি, 3 পাই বাই টু মানে 3 সমকোণ অর্থাৎ 270 ডিগ্রি, আর 360 ডিগ্রি বা টোয়াইস পাই। তাহলে টি সেকেন্ডে টোয়াইস পাই রেডিয়ান কোণ উৎপন্ন হয়। এক সেকেন্ডে কি হবে? অতএব এক সেকেন্ড সময়ে কোণ উৎপন্ন হয় 2 পাই বাই টি রেডিয়ান। জাস্ট ঐকিক নিয়ম, ঠিক আছে? তাহলে এক সেকেন্ড সময়ে কোণ উৎপন্ন হয়, যে পরিমাণ কোণ উৎপন্ন হয় ওটাই তো কৌণিক বেগ। অর্থাৎ কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি, রেডিয়ান পার সেকেন্ড। এককটা হবে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি, এইটা আরেকটা ফর্মুলা। এটা হলো ওমেগা এবং টাইম পিরিয়ডের সাথে সম্পর্ক, কৌণিক বেগ টাইম পিরিয়ডের সম্পর্ক, 3 নম্বর সমীকরণ। আবার আমরা জানি 1 বাই টি ইকুয়াল টু এফ, তাহলে এই যে এখানে টোয়াইস পাই বাই পাই ইন্টু 1 বাই টি, এটা বলা যায়। অথবা টোয়াইস পাই 1 বাই টি, 1 বাই টির জন্য আমরা এফ লিখতে পারি, অথবা টোয়াইস পাই এফ। তাহলে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই এফ রেডিয়ান পার সেকেন্ড। আমরা এইভাবেও বলতে পারি। এখানে এই সম্পর্কটা আসলে ওমেগা এবং কৌণিক বেগ এবং ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্ক। 4 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণটা কৌণিক বেগ এবং টাইম পিরিয়ডের সম্পর্ক, আর ওমেগাটা, আর 4 নম্বর সমীকরণটা কৌণিক বেগের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক। ঠিক আছে, আমরা যখন যেটা দরকার সেই সমীকরণ ব্যবহার করব। আর একটা রিলেশন বিটুইন ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি ইটিডি, ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি, and space degree. Relation between electrical time degree, অল্টারনেটরের ভিতরে কন্ডাক্টরের একটি পূর্ণ ঘূর্ণন দিলে 360 স্পেস ডিগ্রি অতিক্রম করা হয়। অর্থাৎ অল্টারনেটরে একটা কন্ডাক্টর এখান থেকে শুরু করে এখানে ঘুরলে 360 ডিগ্রি ঘুরে আসলো, সেই রকম আর কি। এই সময় ইলেকট্রিক্যাল ওয়েভে পি বাই টু টি সাইকেল বা পি বাই টু ইন্টু 360 ডিগ্রি 60 ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি উৎপন্ন হয়। এখানে বোঝার বিষয়, অল্টারনেটরের একটি ঘূর্ণনে 360 ডিগ্রি স্পেস ডিগ্রি অতিক্রম হয়, ঠিক আছে? এবার এই 360 ডিগ্রি ঘুরতে গিয়ে একটা কন্ডাক্টর কয়টা পোল অতিক্রম করছে, এটা একটা হিসাবের বিষয়। এই সময়ে ইলেকট্রিক্যাল ওয়েভ পি বাই টু টি, অর্থাৎ পোল সংখ্যা যদি পি হয় তাহলে পি বাই টু টি সাইকেল বা পি বাই টু ইন্টু 360 ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি উৎপন্ন করে। এতটি সাইকেল উৎপন্ন করে, পি বাই টু টি সাইকেল উৎপন্ন করে, অথবা পি বাই টু ইন্টু 360 ডিগ্রি 60
ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি উৎপন্ন করে। তাহলে আমরা লিখতে পারি 360 স্টেপ স্পেস ডিগ্রি ইকুয়াল টু V/2 into 360 ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি, অথবা 1 স্পেস ডিগ্রি সমান P/2 ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি। এখানে এই এ নম্বর সমীকরণটা স্পেস ডিগ্রি এবং ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রির সাথে সম্পর্ক প্রকাশ করে। মনে রাখবে, অল্টারনেটরের সবসময় জোড় সংখ্যক পোল থাকবে, বেজোড় থাকবে না। জোড় সংখ্যক পোল থাকা মানে যদি দুইটা মাত্র পোল থাকে তাহলে স্পেস ডিগ্রি এবং ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি সমান সমান, এক স্পেস ডিগ্রি সমান এক ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি হবে। পির মান যদি 4 হয় তাহলে 4/2 মানে 2, অর্থাৎ এক স্পেস ডিগ্রি সমান 2 ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি। এই পির মান যদি পোল সংখ্যা যদি 6 হয় তাহলে 3, এটুকু 3 হবে, তাহলে এক স্পেস ডিগ্রি সমান 3 ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি। ঠিক আছে, and so on. Relation between pole number P, number of pole P, frequency F এবং RPM N, এবং এই সম্পর্কটা N equal to 120 U/P। এই সমীকরণটাই আমরা এখন বের করব, পরীক্ষা আসে এবং এইটাতে অঙ্ক করতে হবে। কোনো অল্টারনেটরের পোল সংখ্যা P হলে পরিবাহীর এক ঘূর্ণনে উৎপন্ন সাইকেল সংখ্যা হবে P/2। পরিবাহীর একটা পূর্ণ ঘূর্ণনে P/2 সাইকেল উৎপন্ন হবে। এখন যদি 1 সেকেন্ডে ঘূর্ণন n হয়, অর্থাৎ রেভলিউশন পার সেকেন্ড n হয়, তবে n ঘূর্ণনে উৎপন্ন সাইকেল সংখ্যা Np/2। ঠিক আছে, ঐকিক নিয়ম। 1 ঘূর্ণনে সাইকেল সংখ্যা P/2, n ঘূর্ণনে উৎপন্ন সাইকেল সংখ্যা Np/2। এই n ঘূর্ণনে, এখন n ঘূর্ণন অর্থাৎ 1 সেকেন্ডে কয়টা ঘূর্ণন? চার্জ থাকবে না, চার্জের জন্য দাও। আচ্ছা, যদি 1 সেকেন্ডে ঘূর্ণন n হয় তাহলে আমরা বলতে পারি n ঘূর্ণনে উৎপন্ন সাইকেল সংখ্যা Np/2। এই n ঘূর্ণন তো 1 সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে সাইকেল সংখ্যা কত হবে? অতএব 1 সেকেন্ডে উৎপন্ন সাইকেল সংখ্যা Np/2। এই n ঘূর্ণন মানে তো 1 সেকেন্ডে n সংখ্যক সাইকেল, সুতরাং আমরা বলতে পারি 1 সেকেন্ডে উৎপন্ন সাইকেল সংখ্যা Np/2। এবার উভয় পক্ষ যদি আমরা 60 দিয়ে গুণ দিই তাহলে 60 সেকেন্ডে, উভয় পক্ষ 60 দিয়ে গুণ দেওয়া পারে, অথবা ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু Np/2, তাহলে দিস ইজ ইকুয়াল টু, আমরা এইটুকুর জন্য আমরা বলতে পারি 1 সেকেন্ডে উৎপন্ন সাইকেল সংখ্যা যদি ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি F ইকুয়াল টু Np/2। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি, পোল সংখ্যা এবং RPS, এখানে রেভলিউশন পার সেকেন্ড, এটাতে আসছে। এই সমীকরণটা দিয়ে আমরা F equal to Np/2, এখানে রেভলিউশন পার সেকেন্ড স্মল n। এবার আমরা যদি প্রতি মিনিটে ঘূর্ণন n হয় তবে n equal to 60n, বড় হাতের n, ক্যাপিটাল N equal to 60 স্মল n। তাহলে এই n সংখ্যক ঘূর্ণন দেয় 1 সেকেন্ডে, 60 সেকেন্ডে, অর্থাৎ 1 মিনিটে। 1 মিনিটের ঘূর্ণনকে n দ্বারা প্রকাশ করা হয়, এটাই বলা হয় RPM। n হলো RPM। সুতরাং এই n স্মল n ইকুয়াল টু কি হয়? n ইন্টু n/60। কারণ এই 3 নম্বর সমীকরণে স্মল n এর মানটা আমরা ক্যাপিটাল বাই 60 বসিয়ে পাই। F equal to n/60 into P/2, অর্থাৎ F equal to Np/120, 120। এই যে n equal to, এখানে n equal to কত হবে? 3 নম্বর সমীকরণ, F equal to
এনপি বাই 120, এখানে মনে হয় একটু ভুল হয়েছে। আচ্ছা, এইখানে আমরা লিখতে পারি, এটাকে একটু চেঞ্জ করে দেখা যায়, এই এখান থেকেই n ইকুয়াল টু কি লেখা যাবে, 120f/p, এই সমীকরণ লেখা যায়। সুতরাং এখানে জায়গা নাই, পরবর্তী স্লাইডে যাওয়া লাগবে, এই জন্য এভাবেই রেখে দিলাম। এটা দিকে n ইকুয়াল টু 120f/p লেখা কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, E ইকুয়াল টু E max sin omega t করুন। এটাও পরীক্ষায় সবসময় আসে, প্রায় প্রতি বছরই আসে, সুতরাং এটা আমাদের জানতে হবে। আর এটা ডেরিভেশন জানাটা একটু ঝামেলা হলেও এখন জানতে হবে। এটা দেখো, ডিফারেন্সিয়েশন যারা ভালো জানবে তারা অসুবিধা নেই। ধরলাম চিত্র 1-এ n থেকে s এর দিকে ফ্লাক্স, চুম্বক n পোল থেকে n পোল উপরে এবং s পোল নিচে, চুম্বকের n পোল উপরে এবং s পোল নিচে। এখানে একটি সুষম চুম্বক ক্ষেত্র যার ফ্লাক্স ডেনসিটি b ওয়েবার পার মিটার স্কয়ার। এখানে আমরা এখানে যে ফ্লাক্স ডেনসিটি আছে সেটা আমরা ওয়েবার পার মিটার স্কয়ার ধরলাম, এবং ফ্লাক্স ডেনসিটিটা b, এবং ফ্লাক্স ডিরেকশন উপর থেকে নিচের দিকে, ঠিক আছে। এতে একটি আয়তাকার n পেসের কয়েলকে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড কোণের দিকে ঘোরানো হচ্ছে। এইটাই কয়েল। এই কয়েলকে আমরা উপর থেকে দেখাচ্ছি, যার জন্য কয়েল বোঝা যাচ্ছে না, কিন্তু এই ওমেগা কৌণিক বেগে এরকম ঘড়ির কাঁটার দিকে। কয়েল তলের দৈর্ঘ্য L এবং প্রস্থ B। দৈর্ঘ্য প্রস্থ B আমরা একটু পরে দেখাবো। এখন এখানে এটা হলো P আর এটা L। এখন এবার কেটে যদি এই দিকে তাকাই তাহলে এরকমই দেখা যাবে, ঠিক আছে। এখন কয়েল ডাইমেনশন এটা। অতএব কয়েলটি b/2 রেডিয়াস নিয়ে ঘুরছে, অর্থাৎ এটা b তার অর্ধেক b/2, এবং এটা এইভাবে ঘুরতেছে, বৃত্তপথে ঘুরতেছে। x অ্যাক্সিস। এবার কয়েল তল যখন x প্রাইম অক্ষ বরাবর, তখন কয়েলে ফ্লাক্স লিংকেজ n/φ। তো কয়েলের টোটাল ফ্লাক্স, কয়েলের ভিতর যে সব পাস যে ফ্লাক্স গুলো, সেটাই হবে এই কয়েলের এরিয়া, যে কয়েলের ফ্লাক্স লিংকেজ আমরা একটু দেখাচ্ছি, n/φ, n/φ। এখন কয়েলের ফ্লাক্স লিংকেজ n/φ। এখন এটাকে আমরা বলতে পারি n/φ এর পরিবর্তে v ইনটু কয়েলের এরিয়া, ফ্লাক্স ডেনসিটি। আচ্ছা, এবার কয়েল তল x অক্ষ বরাবর, যখন x অক্ষ বরাবর, তখন কয়েলের ফ্লাক্স লিংকেজ n/φ আমরা ধরলাম। n হলো প্যাচ সংখ্যা আর φ হলো টোটাল ফ্লাক্স ফ্লো।
কয়েল, এবং এটাকে আমরা বলতে পারি n ইন্টু এরিয়া অফ কয়েল, n ফাই, ফাই এর মানে বি ইন্টু বি ফ্লাক্স ডেন্সিটি এবং কয়েলের এরিয়া দ্বারা গুণ করলাম। তাহলে আমরা লিখতে পারি এই এন বি ইন্টু কয়েলের এরিয়া, বি ফ্লাক্স ডেন্সিটি, কয়েল এরিয়াকে ফ্লাক্স ডেন্সিটি গুণ করলে আমরা এন ফাই পাবো। এবং এই কয়েলের এরিয়া ইন্টু এল ইন্টু বি, ওয়েবার টার্ন, এককটা হবে ওয়েবার টার্ন ফ্লাক্স লিঙ্কেজ, যেহেতু কয়েল তো এক্সিস বরাবর এই জন্য। ঠিক আছে, এবার আমরা চিত্র দ্বিতীয় খেয়াল করি, একই রকমের আছে, ওখানে এক্সিস। এবার কিছু সময় পরে থিটা কি, এখানে কয়েল তল ঘুরে গেল কোন এক সময়ে থিটা কোন তল, থিটা ইন্টু ওমেগা টি, ওমেগা ইন্টু টি, টি সময় পরে এই বরাবরে চলে গেল, মানে এখানে অ্যাঙ্গেল থিটা হলো। এটা যদি থিটা হয় তাহলে কয়েল তলের এরিয়া ঠিকই আছে, কিন্তু সে ইনক্লাইন্ড হয়ে যাওয়াতে তার ভিতরে ফ্লাক্স লিঙ্কেজ কমে যাবে। সেই জিনিসটা আমরা এখন দেখাবো। এই যে ফ্লাক্স লিঙ্কেজ এন ফাই কয়েল প্রজেক্টের এরিয়া দ্বারা গুণ করতে হবে। এখন ওই প্রজেক্টের এরিয়াটা কমে যাবে, প্রজেক্টের এরিয়া বি এল ইন্টু বি থাকবে না, এল ইন্টু বি কে কস ওমেগা টি দ্বারা গুণ করতে হবে, বুঝা যায় কিনা? এইটা এই বরাবর আর এই বরাবর, এখানে এই এরিয়াটা দিয়ে প্রবাহিত ফ্লাক্স লিঙ্কড হবে, কিন্তু যখন এটা পাশাপাশি এক্সিস এক্সি বরাবর ছিল তখন এরিয়াটা বেশি থাকার কারণে, প্রজেক্টেড এরিয়াটা টোটাল এরিয়ার সমান থাকার কারণে ফ্লাক্স বেশি ছিল, ফ্লাক্স লিঙ্কেজ বেশি ছিল। এবং ফ্লাক্স লিঙ্কেজ কমে গিয়ে এই মান হয়েছে, এই মান cos omega t less than 1, সুতরাং এটা কমে গেছে। এটাই ফ্লাক্স লিঙ্কেজ। থিটা ডিগ্রি ঘোরার পরে তার লিঙ্কেজ ফ্লাক্স কমে গেল। এরপর আমরা যে কোনো সময় টি তে ফ্লাক্স লিঙ্কেজ n phi ইকুয়াল টু লিখতে পারি n b l b cos omega t, এটা সমীকরণ 1। এখন ফ্লাক্স লিঙ্কেজ n phi ইকুয়াল টু n phi ম্যাক্সিমাম cos omega t, এখানে n phi ম্যাক্সিমাম এখানে b ইনটু l ইনটু b, এটাই ম্যাক্সিমাম ফ্লাক্স। সর্বোচ্চ ফ্লাক্স লিঙ্কেজ ফ্লাক্সের পরিমাণটা হলো bl, সর্বোচ্চ ফ্লাক্স লিঙ্কেজটা হবে phi ম্যাক্সিমাম blb, এইটুকু, কারণ এইটাই সর্বোচ্চ। যখন কয়েলটা এই বরাবরে অবস্থিত ছিল তখন কি ছিল, তখন তো ফ্লাক্স লিঙ্কেজটা এটা ছিল, কাজে এটাই ম্যাক্সিমাম বরাবর প্রকাশ করলাম। এটা একটা সমীকরণ ফ্লাক্স লিঙ্কেজের। ফ্যারাডের সূত্রের মতে কয়েলে ইনডিউসড তাৎক্ষণিক ইএমএফ এর মান ই ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তন হারের সমান, অতএব নেগেটিভ মান আসে, অতএব ইকুয়াল টু মাইনাস এন ডি ভাই বাই ডিটি। এখানে নেগেটিভের কারণ যা দ্বারা তৈরি তাকে বাধা দেয়। তাহলে আমরা এই লিখতে পারি এরূপ মাইনাস এন ডি এন মাইনাস ডি এন ফাই বাই ডিটি। এখন এন ফাই এর পরিবর্তে এন বি এল বি কস ওমেগা টি বাই ডিটি, which is equal to, আমরা কনস্ট্যান্টগুলো বাইরে নিলাম এবং এখানে এই cos omega t ডিফারেন্সিয়েশন মাইনাস sin omega t, আর omega t আর একটা অতিরিক্ত ওমেগা, এই ডিফারেন্সিয়েশন এটাই, এবং এই মাইনাস এর গুণ হয়ে হয় পজিটিভ।
তাহলে এন বি এল বি ওমেগা সাইন ওমেগা টি which is equal to n এবং phi maximum ওমেগা সাইন ওমেগা টি which is equal to অতএব E equal to n phi maximum ওমেগা সাইন ওমেগা টি। ওমেগা টি এর মান যখন π/2 বা 90 ডিগ্রি তখন সাইন ওমেগা টি 1, তাই ভোল্টেজের মান সর্বোচ্চ হবে কখন ওই 90 ডিগ্রিতে অথবা π/2 ডিগ্রিতে, এবং সেই সর্বোচ্চ মান আমরা ই ম্যাক্সিমাম ধরলাম এবং তখন লেখা যায় ইকুয়াল টু ই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি এবং ই ম্যাক্স is equal to this value is E max n phi maximum omega t, n phi maximum omega t is সর্বোচ্চ ভোল্টেজ। সুতরাং সমীকরণটা প্রতিবাদী। সমীকরণ 4 কয়েল টার্মিনালে যে কোনো সময়ে বা কোণে উৎপন্ন ভোল্টেজ বা ইএমএফ এর তাৎক্ষণিক মান। এটাই চাওয়া হয়েছিল। এরপরে আমরা আরো কিছু আলোচনা করি। আমি লম্বা চড়া আলোচনা করতেছি এই জন্য যে এইটা যখন পড়াবো যতটুকু পড়ানো যায় অতটুকু পরেই বাদ রাখবো, পরের ক্লাসে তারপরেরটুকু পড়াবো, এই জন্য আমি এভাবেই রেকর্ডিংটা করতেছি। ধন্যবাদ সবাইকে। এবার খাঁটি রেজিস্টিভ লোডে কারেন্ট আই ইকুয়াল টু আরো কিছু আমরা লিখতে পারি ওই পূর্ববর্তী ইকুয়েশন থেকে, আই ইকুয়াল টু ই বাই আর। ই ইনস্ট্যান্টানিয়াস ভোল্টেজ ডিভাইডেড বাই খাঁটি রেজিস্ট্যান্সের মান আর, এটা ইনস্ট্যান্টানিয়াস কারেন্ট হবে। এবং এই আই ইকুয়াল টু ই বাই আর, দ্যাট ইজ ই ইকুয়াল টু ই ম্যাক্স সাইন ওমেগা টি বাই আর, অতএব ই ম্যাক্সিমাম বাই আর সাইন ওমেগা টি, অতএব আই ইকুয়াল টু আই ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। এখানে আই ম্যাক্সিমাম ইকুয়াল টু instantaneous current equal to I maximum sin omega t, I maximum equal to E maximum by R, maximum voltage কে maximum খাঁটি রেজিস্ট্যান্স এ ভাগ দিলে এটাই হবে ম্যাক্সিমাম কারেন্ট। কাজেই ভোল্টেজের ইকুয়েশন এবং কারেন্টের ইকুয়েশন এরকমই হবে। 5 নম্বর। এখন 5ই কয়েল টার্মিনাল যে কোনো সময়ে বা কোণে উৎপন্ন ইনডিউসড কারেন্টের তাৎক্ষণিক মান। সময় 4 এবং 5 কে যদি গ্রাফে আঁকা হয় তবে এইরূপ হবে কি, আমরা এইদিকে নিলাম ভোল্টেজ বা কারেন্টের মান, এদিকে অ্যাঙ্গেল বা সময়, অ্যাঙ্গেল এখানে ওমেগা টি, সময় এখানে শুধু টি, অনলি টি। এবার 0 to 90 ডিগ্রি, 0 to 90 ডিগ্রিতে এই কার্ভটা, এবং একটু বহু চাপ পড়ে গেছে। আলোচনা করা হয়েছে এইটা।
এবং যদি 4 এবং 5 কে গ্রাফে আঁকা হয় তবে নিম্নরূপ হবে না এইরকম। এখানে আমরা ছিলাম, এই পর্যন্ত আমরা ছিলাম। এরপরে এটাই ই ম্যাক্সিমাম হবে, এটাই ই ম্যাক্সিমাম। এরপরে এই আরো 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এবং এটা ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজের কার্ভ। এরপরে 270 ডিগ্রি এবং 360 ডিগ্রি এন্ড সো অন, এভাবে কার্ভটা এরকম হবে। ফেজ সম্বন্ধে এখন ধারণা দেব। ফেজ একটি পিরিয়ডিক পরিবর্তনশীল রাশি কোনো নির্দিষ্ট রেফারেন্স থেকে যে সময় বা কোণ পরে কোনো মান প্রাপ্ত হয় সে সময় বা কোণকে ফেজ বলে। একটি পিরিয়ডিক পরিবর্তনশীল রাশি কোনো নির্দিষ্ট রেফারেন্স থেকে যে সময় বা কোণ পরে কোনো মান প্রাপ্ত হয় সে সময় বা কোণকে ফেজ বলে। অর্থাৎ যে বিন্দু থেকে রাশির মান 0 থেকে পজিটিভে বৃদ্ধি পেতে থাকে, যে বিন্দু থেকে রাশির মান 0 থেকে পজিটিভে বৃদ্ধি পেতে থাকে তাকে সাধারণত রেফারেন্স বিন্দু বলে। এই বিন্দুটাকে রেফারেন্স বিন্দু। যেমন ই ম্যাক্সিমামের ফেজ 90 ডিগ্রি। এই ই ম্যাক্সিমাম ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কখন হয়েছে? 90 ডিগ্রিতে। কাজে ই ম্যাক্সিমামের ফেজ কত? 90 ডিগ্রি বা বাই2। একইভাবে মাইনাস ই ম্যাক্সিমামের ফেজ কত? 270 ডিগ্রি বা 3π/2। এই দুই জায়গা এরকম, এখানে একটা জিরো, এর ফেজ কত? 180 ডিগ্রি। এই বিন্দুর ফেজ 180 ডিগ্রি। অর্থাৎ এটা এই বিন্দুর পরিচয় কি? এটা হলো রেফারেন্স থেকে 180 ডিগ্রি পরে একটা শূন্য হয়েছে, তাইলে রেফারেন্স বিন্দুর পরে প্রথম শূন্য ভোল্টেজের ফেজ কত? 180 ডিগ্রি। দ্বিতীয় শূন্য ভ্যালুর ফেজ কত? 360 ডিগ্রি। একইভাবে 90 ডিগ্রি ই ম্যাক্সিমামের ফেজ 90 ডিগ্রি এন্ড সো অন। অন্যান্য এই ভ্যালুটার ফেজ এত হবে। এখানে যা ডিগ্রি হয়, এখানে দেখানো হয় না, এখানে এই অ্যাঙ্গেলটা যা হবে সেইটা। আচ্ছা, in an waveform একটা নোট দেখো। In an waveform, একটা ওয়েভফর্মে every instantaneous value has two different phase angles. এটার মানে হলো এই যে এইখানে ভ্যালু কত, সেম ভ্যালু এখানেও আছে, এটাও পজিটিভ ভ্যালু, এটাও পজিটিভ ভ্যালু, সেম ভ্যালু, কিন্তু এই ভ্যালুতে ফেজ তার এত ডিগ্রি হবে, কিন্তু সমান মানে এখানে আসছে, এখানে ফেজ কত আছে। সুতরাং মান একই কিন্তু তার ফেজ দুইটা। এখানে একটা ফেজ আছে আর একটা ফেজ এটা, এই বরাবর ওকে। এটা কখনো কোনো কোশ্চেন হলে বলতে হবে। ফেজ ডিফারেন্স বলতে দুইটা ওয়েভফর্ম দরকার একই ফ্রিকোয়েন্সি, তখন আমরা ফেজ ডিফারেন্স বলতে পারি সহজে। ফেজ ডিফারেন্স একই ফ্রিকোয়েন্সির দুইটি ওয়েভের পাশাপাশি রেফারেন্স বিন্দুর সময় বা কোণের পার্থক্যকে ফেজ ডিফারেন্স বলে। আচ্ছা, আমরা বলছিলাম রেফারেন্স বিন্দু এই ওয়েভের জন্য রেফারেন্স বিন্দু এই বিন্দু, এই ওয়েভের জন্য রেফারেন্স বিন্দু এই বিন্দু, তাহলে এই দুই বিন্দুর ডিফারেন্স কত? ফাই। ফাইটাই হবে এই দুইটা E1 এবং E2 এর মধ্যে ফেজ ডিফারেন্স। আমরা এটাও বলতে পারি E1 E2 অপেক্ষা 5 ডিগ্রি আগে আছে, লিডিং এ আছে। অথবা বলতে পারি E2 E1 থেকে 5 ডিগ্রি
লেগিং আছে, পরে আছে, সেই এর মতো। এগুলো আমার বাড়ি চেয়ারম্যানের বাড়ির কাছে, চেয়ারম্যানের বাড়ি আমার বাড়ির কাছে রেখে যায়, জিনিস কিন্তু একই। এরকম যে E2 বলবে E1 আমার আগে আছে, আবার E1 বলবে E2 আমার পরে আছে। কত? 5 ডিগ্রি। তাই এটি হলো ফেজ পার্থক্য। যেমন E1 এবং E2 এর ফেজ ডিফারেন্স 5, সলভ প্রবলেম। এখন দেখো তো একটা অঙ্ক, period of a sine wave is 0.04 second, find number A frequency, what is frequency, frequency মান কত, B required time for 0 to positive maximum value, 0 থেকে পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছতে কতটুকু সময় লাগছে সেটা বের করতে হবে। C required time per electrical time degree, এক ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রিতে কত সময় লাগছে এটা বের করতে হবে। সলিউশন A, we know frequency f equal to 1 by t, এখানে পিরিয়ড t দেওয়া আছে, পিরিয়ড টি কোশ্চেনে দেওয়া আছে, এই এটা বলাতে t সেকেন্ড, সুতরাং f equal to 1 by t, 1 by 0.04 equal to 25 সাইকেল, 25 সাইকেল পার সেকেন্ড। এটা একটা অ্যান্সার, অ্যান্সার A। আচ্ছা, B এর জন্য আমরা লিখতে পারি টাইম টু রিচ 0 টু পজিটিভ ম্যাক্সিমাম, আসলে পজিটিভ ম্যাক্সিমাম যাইতে এই পিরিয়ডের 4/1 সময় লাগবে, কাজেই 1/4 of period equal to 1/4 into 0.04 equal to 0.01 সেকেন্ড, এটা অ্যান্সার বি। এবার রিকোয়ার্ড টাইম পার ইলেকট্রিক্যাল ডিগ্রি, 360 ইলেকট্রিক্যাল ডিগ্রি 1 সাইকেল, 1 সাইকেল এর জন্য টাইম কত, 0.4 সেকেন্ড, অতএব 1 ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি জাস্ট ওই নিয়ম 360 ভাগ ইকুয়াল টু 0.301111 সেকেন্ড। আরেকটা অঙ্ক, for an 8-pole alternator, 1 space degree equal to how many electrical time degree? Solution. We know 1 space degree equal to p/2 electrical time degree. Therefore 8/2 electrical time degree. এখানে 8 p এর মান 8, 4 electrical time degree answer. Next, third অঙ্ক, একটি 12 পোল অল্টারনেটরে 30 স্পেস ডিগ্রি ঘুরলে কত ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি ঘোরা হবে? সলিউশন, আমরা জানি we know 1 space degree সমান p/2 electrical time degree, therefore 30 space degree equal to 30 into p/2 electrical time degree, p এর মান বসিয়ে দিলাম 12, অতএব 180 ইলেকট্রিক্যাল টাইম ডিগ্রি। স্পেস ডিগ্রি 30 স্পেস ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি পর পর একটা পোল অবস্থান করবে এই অল্টারনেটরে, 30 ডিগ্রি পর পর মনে করো কোন এক জায়গাতে একটা এন পোল, তার 30 ডিগ্রি পরেই স্পেস 30 স্পেস ডিগ্রি পরেই এস পোল, এইভাবে এই জন্য 12 পোল অল্টারনেটর। অ্যান্সার, পরীক্ষা এটা আসছিল। আরেকটা অঙ্ক, armature speed of
A 10-pole alternator is 60 rpm. Find its frequency. Solution. আমরা জানি n equal to 120 f by p, অতএব f equal to pn by 120. এখন p এর মান 10, p পোল সংখ্যা এবং rpm 600 by 120 equal to 50 hertz answer. আরেকটা অঙ্ক কি 1500 rpm 25 hertz alternator, how many poles has it? এর কয়টা পোল আছে? we know n equal to 120 f by p. এখন আমরা p equal to পোল সংখ্যা how many poles, p equal to 120 f by p, f by n. এখন মান বসাইছি আমরা 120 f 25 revolution per minute 1500 কাটাকাটি করলে 2 volts, 2 volt alternator. আরেকটা অঙ্ক if 50 hertz alternator is driven by a 24 pole 60 hertz machine, find the number of poles of alternator. অর্থাৎ 25 পোলের 60 হার্টজ উৎপন্ন হয় 25 পোলের একটা মেশিন, এই মেশিন দ্বারাই ঘোরানো হচ্ছে আরেকটা অল্টারনেটরের আর্মেচার, তাহলে ওটার ফ্রিকোয়েন্সি হয় 50 হার্টজ, তাহলে ওর পোল সংখ্যা কত? আচ্ছা, সলিউশন. Let driver machine RPM is N1, then N1 equal to 120 F1 by P1, F1 এটার ফ্রিকোয়েন্সি এবং P1 এটার পোল সংখ্যা. Therefore N1 equal to F1 equal to কি? driver 24 পোল 60 হার্টজ, 24 পোল 60 হার্টজ কাটাকাটি করলে কি হয় 300 rpm, তাহলে অল্টারনেটরটার rpm 300. এই যে অল্টারনেটরটা এই অল্টারনেটরের rpm 300. Speed of the alternator n equal to 300 rpm. So poles of alternator p হলো 120 f by n, এবং এখন মান বসানো যায় f এর পরিবর্তে 25 hertz, 25 hertz, এই 25 hertz alternator ফ্রিকোয়েন্সি, rpm 300 rpm, কাটাকাটি করলে যাবে 10 poles, অল্টারনেটরটা 10 পোলের. এখন এইভাবে m sin theta related problems. Find instantaneous voltage of an alternating voltage wave having maximum value is 500 volt at 58 degree of the cycle. কি বলছে? ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু মান, তাৎক্ষণিক মান কত এটা নির্ণয় করো একটা অল্টারনেটরের ভোল্টেজ ওয়েভ অল্টারনেটরের. এই অল্টারনেটর ভোল্টেজ ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু 50 এবং এই ইনস্ট্যান্টের ভ্যালুটা 58 ডিগ্রিতে কত হবে সেটাই কোশ্চেন. 58 ডিগ্রিতে ইনস্ট্যান্টেনিয়াস মান কত? আমরা যে কোনো ডিগ্রিতে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ইকুয়াল টু আমরা জানি কি E equal to m sin theta. ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ যে কোনো অ্যাঙ্গেলে
যে কোনো অ্যাঙ্গেল থিটাতে ইনস্ট্যান্টানিয়াস ভোল্টেজ V1 এই এই আমরা m sin থিটা রিলেটেড প্রশ্ন, আর এটা আমরা জানি এখানে ই ম্যাক্সিমাম কত 500 ভোল্ট এবং থিটা কত 58 ডিগ্রি, তাহলে 500 থিটা বসে দাও ইকুয়াল টু 500 sin 58 ডিগ্রি। ক্যালকুলেটর চাপলে এই জিনিসটাই হবে ইকুয়াল টু 424 ভোল্ট। এবার এখানে আসছিল অঙ্ক কিন্তু সোজা। আরেকটা অঙ্ক, a voltage wave has maximum value is 100 volt, find its instantaneous volt value at 270 degree। এটা অঙ্ক না করে বলতে পারবে না এটা 270 ডিগ্রিতে কত, ওই ম্যাক্সিমাম ভ্যালু নেগেটিভ মাইনাস 100 ভোল্ট হবে। আচ্ছা অঙ্ক করে দেখি। We know instantaneous voltage is equal to m sin theta, e 100, e maximum 100 volt, theta 270 ডিগ্রি, তাহলে e equal to 100 sin 270 degree, 270 degree minus 1, so this is minus 100 volt. এই অঙ্কটা কিন্তু ক বিভাগেও ক বিভাগ আসে। এটা অঙ্ক না করে উত্তর বলতে হবে, করে দিলেও হবে, না করেও যদি বলে যে মাইনাস 170 হবে। A wave frequency is 60 cycles per second when its instantaneous value will be 2/3 times of maximum value। maximum value 2/3 এ কত সময় এটা ঘটবে, টাইম বের করতে হবে। সলিউশন, প্রশ্নটা হলো একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি 60 সাইকেল পার সেকেন্ড, কখন সময়টা কত সময় পরে, কোন সময়ে এটার ইনস্ট্যান্টানিয়াস হলো 2/3 ম্যাক্সিমাম ভ্যালু হবে। ওকে, ইকুয়াল টু m sin থিটা ই। এখন ই ম্যাক্সিমাম ইকুয়াল টু ম্যাক্সিমাম ঠিক আছে, এই ভ্যালু 60 হার্জ দেওয়া আছে, ইকুয়াল টু 2/3 ই ম্যাক্সিমাম। তাহলে এই ভ্যালুগুলো আমরা এই সমীকরণে বসাবো। বসায় পাই কি 2/3 maximum equal to maximum sin theta, 2/3 sin theta, sin theta equal to sin inverse 2/3, calculator চাপলে আমরা পাবো theta equal to 2 pi f t, 2 pi f into t। এখন এইখানে দেওয়া আছে ওমেগা ইকুয়াল 2 pi f t to t, t নির্ণয় করতে হবে, f 60 দেওয়া আছে, therefore 2 pi into 60 t, theta equal to এই থিটার মান বসাও এখানে, বসালে আমরা কি পাই, হ্যাঁ এইটা ক্যালকুলেশন এটা পাওয়া যায়, এই মানটা আমরা এখানে বসাই, তাহলে কি পাই, এই থিটার পরিবর্তে এইটা, আর sin inverse 2/3 equal to this, ক্যালকুলেটরে পাওয়া যাবে। অতএব t equal to this মান divided by this, তাহলে t equal to পাওয়া যায় এত বাই এত equal to 0.0019 সেকেন্ড। এই आंसर ইম্পর্টেন্ট আছে অঙ্কটা। এটাকে মিলি সেকেন্ডে বলা যায়, তিনটা যে পয়েন্টটা ডান দিকে 3 ঘর আগে দিলাম, 10⁻³ মিলি সেকেন্ড। आंसर এইভাবে দিলেও হয়। আরেকটা অঙ্ক, an alternating current equation is I equal to 70 sin
520 T. Find maximum value of current, frequency. Okay. Given current equation is this. General equation of sine wave is this. তাহলে এই দুইটা ইকুয়েশন, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন দুইটাকে তুলনা করলে আমরা I maximum equal to 70 volt, omega equal to 520. So we can write, we get a number of the maximum current 70 amps. Correct answer. B number of frequency. Omega equal to a omega equal to 520 or omega equal to 2 pi f এবং f equal to 2 pi দ্বারা ভাগ equal to 82.73 hertz. Correct answer. The answer. Instantaneous value of a sine wave is this volt at phase 60 degree. 60 ডিগ্রিতে একটা ওয়েভের ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু 87 ভোল্ট। বাহির করো ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু at 30 ডিগ্রি। 30 ডিগ্রিতে ভ্যালু কত এবং ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু at 330 ডিগ্রি। 330 ডিগ্রিতে কত? সলিউশন আমরা জানি ইকুয়াল টু m sin ওমেগা sin থিটা। এখানে এইটা ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু দেওয়া আছে এটা ডিগ্রি, এখানে বসাবো স্মল এর জন্য বসাবো 87 Emax sin 60 ডিগ্রি। এখান থেকে আমরা Emax কত পেয়ে যাব? Emax এত ইকুয়াল টু 100.46 ভোল্ট। ওকে, এবার 1 নম্বরের জন্য 30 ডিগ্রিতে E ইকুয়াল টু কত? এই ম্যাক্সিমামের মান এটা বসালাম এখান থেকে sin 30 ডিগ্রি ক্যালকুলেশন করলে যা হবে এটা হতো 50.23 ভোল্ট আনসার। 2 নম্বরের জন্য এই Emax তো ঠিকই আছে আগের মতোই sin 330 ডিগ্রি, 330 ডিগ্রি নেগেটিভ হবে মাইনাস 523 ভোল্ট 2.3 মাইনাস 50.23 ভোল্ট। এটা 2 নম্বরের आंसर। 12 তে হচ্ছে আর একটা অঙ্ক, এখানে লম্বা 3টা অঙ্ক দেওয়া আছে। Find angular velocity of a 60 Hz sine wave in radian per second. Radian per second এ angular velocity কৌণিক বেগ কত? সলিউশন 1 নম্বরে angular velocity omega 2 pi f, f দেওয়া আছে, f এর মান দেওয়া আছে 60, সুতরাং ওমেগা ইকুয়াল টু এত রেডিয়ান পার সেকেন্ড आंसर। 2 নম্বর phase angle theta equal to omega t. He was the number find phase angle at in radian at 1/480 second. এত সেকেন্ডের সময় phase angle কত? তাহলে আমরা theta equal to omega t, এবার ওমেগার মান বসাবো এবং t এর মান বসাবো। t দেওয়া আছে, ওমেগার মান এটা ইনটু t, t এর মান ইনটু t এর মান 1/480। এটা ক্যালকুলেশন করলে পরে রেডিয়ান এককে পাওয়া যাবে 0.785 রেডিয়ান। ডিগ্রিতে 1 রেডিয়ান ইকুয়াল টু 1 রেডিয়ান কত? পাই সমান 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান পাই বাই 180 ডিগ্রি।
না সরি 180/π, অর্থাৎ এই যে এই মানটাকে, এই মানটা 180 দিয়ে গুণ করবা, আবার পাই দিয়ে ভাগ করবা, 45 পাবা। এটা ইন রেডিয়ান, এটা ইন ডিগ্রি। আমরা নট ডিমান্ড এটা চাই নাই, তবু বের করে দেখাইলাম। দেখালাম তোমার যদি কেউ প্রশ্ন করে যেন বের করতে দাও। নাম্বার 3, ইনস্ট্যান্টের ভ্যালু কততে? আচ্ছা, if maximum value is 150, ম্যাক্সিমাম ভ্যালুটা যদি 150 ভোল্ট, ফাইন্ড ইনিশিয়াল ভ্যালু অ্যাট দিস, এই সময় মানে যে এই 45 ডিগ্রিতে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? ইকুয়াল টু এম সাইন ওমেগা টি, 150 সাইন ওমেগা টি মানে ওমেগা টি ওমেগা টি ওমেগা টি বের করা নাই, ওমেগা ইন্টু টি আমাদের 45 ডিগ্রিতে, এটা আসলে 45 ডিগ্রি। এই যে এখানে যা আছে এটা এখানে বসানো আছে, মানে এই সময়টা কি সময়, তাহলে ওইটাই ওমেগা টি ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। এই মান বসে, এইটাই বসালাম, রেডিয়ান হয়েছে। রেডিয়ানে ক্যালকুলেশন করলে আমরা ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে রাখতে হবে, রেডিয়ান মোডে রেখে সরাসরি এই অ্যান্সারটা পাওয়া যাবে, 106.06 ভোল্ট। ধন্যবাদ। আরেকটা অঙ্ক, at which phase instantaneous value of an AC current will be at the percent of its negative maximum value? কত কত ফেজ কোণে একটি এসি ওয়েভের তাৎক্ষণিক মান বা নেগেটিভ সর্বোচ্চ মানের 22.5% হবে। এখানে দুইটা ফেজ পাওয়া যাবে, মানে ফেজ অ্যাঙ্গেল দুইটা পাওয়া যাবে। ওই যে একটা নোট বলছিলাম, প্রত্যেকটা রাশিরই দুইটা ফেজ ভ্যালু থাকে, কাজেই কত কত ফেজ ভ্যালু দুইটা হবে, মানে কি ফেজ ভ্যালু দুইটা। When initial value is this, I equal to minus এত IM, 22% মানে পয়েন্ট, এটা 22%, নেগেটিভ 22% আই ম্যাক্সিমাম। তাহলে আমরা আই ম্যাক্সিমাম মান বসাবো, ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু, তাহলে আই ইকুয়াল টু 22% অফ আই ম্যাক্সিমাম কেটে দেবো, তাহলে থিটা মান পাওয়া যাবে, থিটা ইজ দিস, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স দিস minus 13 ডিগ্রি। The phase angles are shown in waveform by small circles. দুইটা ফেজ হবে, এইখানে একটা হবে, এখানে একটা ফেজ, এই ফেজ, এটা এই 13 ডিগ্রি মাইনাস, অর্থাৎ 360 ডিগ্রি মাইনাস 13 ডিগ্রি, এইটা 147 ডিগ্রি, আর 180 ডিগ্রি প্লাস 13 ডিগ্রি, এটা হবে 180 ডিগ্রি প্লাস 13 ডিগ্রি 193, অথবা 360 ডিগ্রি মাইনাস 13, এই ভ্যালু সেম ভ্যালুটা, এই জন্য আমরা এই উত্তর পাওয়া যাবে 13 ডিগ্রি earlier to 360 ডিগ্রি 360 ডিগ্রি, so theta equal to 347 degree answer. Another negative value will be at theta equal to 180 plus 30, so 193 degree. Another answer, two different phase. Okay, note, in waveform every instantaneous value has two different phase angles. Okay, এবারে ধরো আরএমএস ভ্যালু এবং
ফর্ম ফ্যাক্টর এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এটা আমরা পরে রেকর্ড করবো, আজকে এখানে রাখতে চাই। আচ্ছা, করে ফেলি। তাৎক্ষণিক মান ইংলিশে ইনস্ট্যান্টেনিয়াস। একটি পিরিয়ডিক ঘটনার যে কোনো মুহূর্তের মানকে ওই মুহূর্তের তাৎক্ষণিক মান বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বলে। ইহাকে ভোল্টেজ এল দ্বারা এবং কারেন্টের আই দ্বারা প্রকাশ করা হয়। ই বা আই এর মান থিটা এর মানের উপর নির্ভর করে। নট সরাসরি সাইন থিটার সাথে সম্বন্ধ। ইকুয়াল টু এম সাইন থিটা, গড় মান এভারেজ ভ্যালু। এবার আমরা এভারেজ ভ্যালু নির্ণয় করব। সাইনোসয়েডাল ভোল্টেজ আর কারেন্ট ওয়েভ এর ক্ষেত্রে ইহার প্রতি সাইকেলের এক অল্টারনেশনের তাৎক্ষণিক মানের গড়কেই এভারেজ ভ্যালু বা গড় মান বলে। এখানে এই 0 টু পাই এটা একটা অল্টারনেশন। এই অল্টারনেশনে বিভিন্ন সময়ে কত মান ছিল সবকটা যোগ করে এই বেস দ্বারা ভাগ করলে আমরা এর এভারেজ ভ্যালু পাবো। পুরো সাইকেলে আবার হবে না, মনে রাখবি পুরো সাইকেলে হবে না, কারণ যতটুকু পজিটিভ অতটুকু নেগেটিভ সবকটা যোগ করে 0 হয়ে যাবে। কাজে এভারেজ ভ্যালু এখানে পাবো না। এভারেজ ভ্যালু বলতে আমরা এক অল্টারনেশন পজিটিভ অল্টারনেশনের গড়টাকে বোঝানো হয়, এটা এখানে বলা আছে। চিত্রিক সাইনুসয়েডাল ভোল্টেজ ওয়েভ দেখানো হলো পজিটিভ অল্টারনেশনের গড় নির্ণয়ের জন্য 0 থেকে থিটা কোণ দূরে ডি থিটা ক্ষুদ্র প্রশস্তের একটি স্ট্রিপ নেই যার উচ্চতা ই। এখানে 0 থেকে থিটা ডিগ্রি দূরে ডি থিটা প্রস্থের একটা স্ট্রিপ নিলাম। এটা এই স্ট্রিপের উচ্চতা ই। এইখানকার ভ্যালু আর এখানে ভ্যালু আমরা এক বলতে পারি, কারণ এটা যদিও কার্ভ লাইন, এটাকে আমরা খুব এইটার প্রস্থ যদি খুব কম হয় তাহলে এটার উচ্চতা আর এই বিন্দুর উচ্চতা প্রায় সমান, সেই জন্য এরিয়াটা হবে টি থিটা ইন্টু ই। তাহলে স্ট্রিপের এরিয়া হবে ই ইন্টু ডি থিটা। এবার 0 টু পাই এর মধ্যে উপরোক্ত যতগুলি স্ট্রিপ সম্ভব তাদের এরিয়া এর যোগফল নেব, কি পাবো? এবং এই কাজের গাণিতিক ফর্মুলা হলো summation of e d theta 0 to pi, that is summation of 0 to pi e d theta। এখানে এই যে একটা বাঁকা রেখা, এটাকে বলা হয় এস এর লম্বা, এটা ইন্টিগ্রেশনের চিহ্ন। আর সীমার মধ্যে 0 টু পাই সীমার মধ্যে এই এরিয়াটা কত সেটাই আমরা বের করব। অর্থাৎ 0 টু পাই এর মধ্যে এই কার্ভের আন্ডারে কতটুকু এরিয়া আছে সেটাই হলো এইটা। এখন একে যদি আমি পাই দ্বারা বেসটা পাই আছে না 0 টু পাই মাইনাস 0, তার মানে পাই বেস পাই দ্বারা যে এরিয়াকে ভাগ করতে গেলে গড় হবে। তাই বলা হয়েছে এভারেজ অফ দিস সামেশন ই এভারেজ ইকুয়াল টু এই পুরোটাকে এই যে আছে এটাকে পাই দ্বারা ভাগ করা হয়েছে। ঠিক আছে, এটা হলো ইন্টিগ্রেশনের ফর্মুলা। তোমরা যদি ইন্টিগ্রেশন করে থাকো তাহলে এটা বোঝার জন্য না বোঝার মুখস্থ করতে হবে, কিছু করার নাই। এখন তোমরা সেমিস্টারের শেষের দিকে ইন্টিগ্রেশন করা শিখবা এবং তখন এটা বুঝবা। আমি এখন পড়াইলেও তুমি এখন এটা পড়ানো বাদ রাখতে পারো, এটা সেমিস্টারের শেষের দিকে এটা পড়বা। ই এভারেজ ইকুয়াল টু 1 বাই পাই 0 টু পাই ই ম্যাক্সিমাম সাইন থিটা ই ডি থিটা। এখানে খেয়াল করো, এই যে এটা গেল স্মল ই ইকুয়াল টু এই মানটা বসালো, এখানে ই ম্যাক্সিমাম কনস্ট্যান্ট, কাজে সেটা বাইরে আসবে। দেখো ইকুয়াল ই ম্যাক্সিমাম সাইন থিটা।
ম্যাক্সিমামটা যে বাইরে চলে আসলো, এটা কনস্ট্যান্ট, শুধু সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশন হবে। সাইন থিটা ইন্টিগ্রেশন হলো মাইনাস কস থিটা, এবং এই যে 0 টু পাই এই লিমিটটা বসানো হয়েছে, থিটার পরিবর্তে একবার পাই বসাবো, মাইনাস থিটার পরিবর্তে 0 বসাবো। দেখো ই ম্যাক্সিমাম পাই ঠিক আছে, ব্র্যাকেট দিলাম, দিয়া cos পাই থিটার জায়গায় পাই রাখলাম, মাইনাস উইদিন ব্র্যাকেটে cos থিটার জায়গায় 0 রাখলাম, ঠিক আছে। আর cos 0 ইকুয়াল টু 1, তাহলে মাইনাস 1, মাইনাস মাইনাসে cos 0 ইকুয়াল টু 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 হবে। আর এখানে cos পাই ইকুয়াল টু মাইনাস 1, মাইনাস মাইনাস 1, তাহলে 1 প্লাস 1, এই জিনিসটা হবে। দেখো ঠিক আছে, এই মাইনাস cos পাই মানে মাইনাস 1, মাইনাস এটা মাইনাস, এই মাইনাস এর মানে cos 0 ইকুয়াল টু 1, এবার সবকটা 1 প্লাস 1 হবে, তাহলে 2 ই ম্যাক্সিমাম বাই পাই, এভারেজ হলো এটাই। 2 by pi equal to 0.636 e maximum. 2 by pi equal to 0.636 approximately. অতএব e average equal to 0.636 e maximum efficiency. এটা হলো একটা সাইনুসয়েডাল ওয়েভের এভারেজ ভ্যালুর ফর্মুলা। For current, same. I average equal to 0.636 I maximum. সর্বোচ্চ মান e maximum or I maximum কাকে বলে? The maximum value of a periodic alternating voltage or current, as shown in figure 1, in a cycle is called maximum value E maximum. অর্থাৎ এই যে একটা সাইনোসয়েডাল কার্ভ আঁকছি আমি, এই কার্ভের মধ্যে এই ভ্যালুটা কত, এটাই সর্বোচ্চ মান, এখানে যেটা এটাও সর্বোচ্চ, এটা নেগেটিভ সর্বোচ্চ। তাইলে এর আগে অথবা পরে এটা ছোট হয়ে যাবে, এটারও পরে অথবা আগে এই মানটাও ছোট হয়ে যাবে, কাজে সর্বোচ্চ ভ্যালুটা এই ম্যাক্সিমাম 90 ডিগ্রিতে। কি বলছে? পিরিয়ড অল্টারনেটিং ভোল্টেজ বা কারেন্টের সাইকেলের সর্বোচ্চ মানকে এই ম্যাক্সিমাম উপরেটার বাংলা আর সর্বোচ্চ মান বলা হয়। The sinusoidal alternating voltage of current maximum value will be at 90 degree as shown in figure. Other names of maximum value are called value or crest value. Maximum value connection crest value বলে, amplitude value বলে, RMS value এবং বা ইফেক্টিভ ভ্যালু। RMS ভ্যালুকে কখনো কখনো ইফেক্টিভ ভ্যালু বলে, একই জিনিসের দুই নাম। RMS ভ্যালুর ডেফিনিশন এখানে একটা দেওয়া হয়েছে, দেখো। একটি নির্দিষ্ট রেজিস্টরের মধ্য দিয়ে নির্দিষ্ট অল্টারনেটিং কারেন্ট এসি নির্দিষ্ট সময় ধরে প্রবাহের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, ওই একই রেজিস্টরের মধ্য দিয়ে যে পরিমাণ ডিসি প্রবাহের ফলে ওই একই পরিমাণ সময়ে, কতটুকু সময়ের ভেতরেই ওই একই পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাকে ওই এসি এর ইফেক্টিভ বা আরএমএস মান বলে। অল্টারনেটিং কারেন্ট তো কম বেশি, কখনো কম কখনো বেশি, কিন্তু ওই অল্টারনেটিং কারেন্টের ইফেক্টিভ ভ্যালুটা কত সেটা আমরা ডিসি দিয়ে প্রকাশ করতে পারি। কিভাবে? যতটুকু এসিতে একটা রেজিস্টারের মধ্য দিয়ে যে পরিমাণ ডিসি পাঠালে যে পরিমাণ তাপ হয়, অত পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ এসি লাগে, সেটাই হলো ওই ডিসি মানটা হবে ওই এসির ইফেক্টিভ মান, ইফেক্টিভ ভ্যালুর সমান। সেই কথাই এখানে বলা আছে।
সেই কথাটাকে বলা যায়। দেখো একটি নির্দিষ্ট রেজিস্টারের মধ্য দিয়ে নির্দিষ্ট অলরেডি কারেন্ট এসি নির্দিষ্ট সময় ধরে সময় কারেন্ট এবং রেজিস্টার একই। আচ্ছা, প্রবাহের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় ওই একই রেজিস্টারের মধ্য দিয়ে যে পরিমাণ ডিসি প্রবাহের ফলে ওই একই পরিমাণ সময় ওই একই পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই এসি এর ইফেক্টিভ মান বা আরএমএস মান বলে। ধরি আর আর রোধের রেজিস্টারে প্রবাহিত অল্টারনেটিং কারেন্টের তাৎক্ষণিক মান I = I ম্যাক্সিমাম সাইন ওমেগা টি, তাহলে ডিটি সময় হাতে উৎপন্ন তাপ I স্কয়ার আর ডিটি। এটা আমরা আগে জানি I স্কয়ার আর টি হলো পাওয়ার, ডিটি দ্বারা গুণ করলে এনার্জি হলো তাপ। I স্কয়ার আর ডিটি, ডিটি সময় উৎপন্ন তাপ রেজিস্টারে আর রেজিস্টারে, এবং একটি পূর্ণ সাইকেল উৎপন্ন তাপ এসি এসিতে একটা সাইকেলের মধ্যে উৎপন্ন তাপ 0 to t I স্কয়ার আর ডিটি। এখন উক্ত আর রোধে টি সময়ে আইডিসি কারেন্টে উৎপন্ন তাপ এইচ হিসেবে আইডিসি স্কয়ার আর টি। এখন এইচএসি আইডিসি সমান হয়, তাহলে আমরা লিখতে পারি দিস, মানে এই আইডিসি স্কয়ার আর ডিটি ইকুয়াল দিস। তাহলে এবার আর টি আইডিসি স্কয়ার আর টি এক সাইকেলে এই সময় রয়েছে, এখানেও তো একটা টি আছে, এই সময়ে এটা একই সময় এত এটা সমান সমান করলে আমরা লিখতে পারি, এবং আরো লিখতে পারি এরপরের লাইনে ইজ দিস আর দ্বারা ভাগ করছি এবং টি দ্বারা ভাগ দেই, তাহলে পাই আইডিসি ইকুয়াল টু 1/t। দিস ইজ এই অংশটা আসলে I স্কয়ার ভ্যালু অফ ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের স্কয়ার ভ্যালু গুলা 0 to t সময়ের মধ্যে পুরো সাইকেলের মধ্যে যা আছে সব যোগ করা, এটা মানেই তো এইটা। এটাকে আমরা বেসলাইন টি দ্বারা ভাগ দিছি, অর্থাৎ এটা এভারেজ ভ্যালু। কার এভারেজ? I স্কয়ারের এভারেজ। এখন যদি এটাকে রুট করি উভয় পক্ষ, তাহলে আইডিসি ইকুয়াল টু রুট ওভার চিহ্ন আসবে পরের, অতএব আইডিসি ইকুয়াল টু এই স্কয়ার রুট উঠে দিলে স্কয়ার রুট এখানে দিয়ে দিলাম, তাহলে এটা আসলে রুট গড় মানে এভারেজ মানে মিন, ইংরেজিতে এভারেজ এর অ্যানাদার ওয়ার্ড মিন, রুট মিন কার মিন স্কয়ার কারেন্টের স্কয়ার গুলোর যোগফল এভারেজ হিসেবে, সেই জন্য এটার নামই রুট মিন স্কয়ার ভ্যালু, যাহা এসির সমান, আইএসির সমান। উক্ত আইডিসি কে এসি এর আরএমএস ভ্যালু বলে, অতএব আরএমএস ইকুয়াল টু আইডিসি ইকুয়াল টু রুট ওভার দিস। here I equal to I maximum sin omega t, I equal to I maximum sin omega t বসাইলে পরে আমরা এখানে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, ব্যাখ্যা রুট মিন স্কয়ার আর এম এস summation of I square is this average of and mean that is average average 1/t, ঠিক আছে, এই দ্বারা ভাগ করতে হবে, and root of mean of square is this, এখান থেকে এসেছে আরএমএস। ওকে, এখন এসি কারেন্টের পরিবর্তন সময়ের পরিবর্তে, এখন এসি কারেন্টের পরিবর্তন সময়ের পরিবর্তে কোন থিটা সাপেক্ষে বিবেচনা করলে সমীকরণ 4 নিম্নরূপ হবে। ওই 0 to t
টি ছিল সেখানে 0 টু পাই হবে, আর টি আর 2 পাই 0 টু 2 পাই, এখানে 2 পাই বরাবর আই স্কয়ার। ঠিক আছে, এই টির জায়গায় ডি থিটা, এই ওমেগা টির জায়গায় ডি থিটা, ওমেগা টি মানে থিটা, ডি থিটা। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি তাহলে i equal to im sin theta, এই i এর জায়গায় বসাইলে পরে আমরা কি পাই, irm is equal to root mean of this, এখানে এই যে এই i স্কয়ারের জায়গায় স্কয়ার ভ্যালু বসানো হয়েছে, আর সব ঠিক একই। পরের লাইন, এই i ম্যাক্সিমাম i স্কয়ার i m স্কয়ার বাইরে নিয়ে গেলাম, এটা ভেরিয়েবল না, এটা কনস্ট্যান্ট বাইরে গেলাম, টু 2 পাই sin স্কয়ার থিটা d থিটা। এবার sin স্কয়ার থিটার সরাসরি ইন্টিগ্রেশন নাই, এই যে রেখে cos থিটাতে কনভার্ট করব আমরা, তখন লেখা যায় 2 দিয়ে গুণ করছি 2 দিয়ে ভাগ করছি, ঠিক কি না? এখানে 2 বসাইছি তাহলে আবার 2 দিয়ে ভাগ করা লাগবে, একটু আর একটা অতিরিক্ত 2 দিয়ে ভাগ করছি, x এটা x না এটা গুণ, ঠিক আছে। এরপরে এই এরপরে 2 sin স্কয়ার থিটা এটার ইন্টিগ্রেশন আছে, এটারও নাই, এটার জন্য আমরা 1 মাইনাস cos 2 থিটা লিখতে পারি, কারণ 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা, এটা ট্রিগোনোমেট্রিতে আছে, এই যে এটি মূল সমীকরণ। cos 2 থিটা ইকুয়াল 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, তাহলে মাইনাস 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos, সরি 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা, ঠিক আছে। এবং এইটার ইন্টিগ্রেশন 1 এর জন্য হবে থিটা, cos 2 থিটার জন্য হবে sin 2 থিটা বাই 2, এটার ইন্টিগ্রেশন ভ্যালু 1 এর জন্য থিটা, পাওয়ার 0 ছিল পাওয়ার 1 বাড়ছে মানে থিটা হলো, আর cos 2 থিটার ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন sin 2 থিটা বাই 2, অর্থাৎ এইটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো এই ভ্যালুটাই পাবা। কাজে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের বিপরীত ইন্টিগ্রেশন থেকে ইন্টিগ্রেশন আসলে। এইবার থিটার মান 2 পাই এবং 0 বসাবো, উপরে দেখো এখানে প্রথম থিটার জন্য 2 পাই বসাইছি, এখানে থিটার জন্য 2 পাই মাইনাস sin 2 থিটার জন্য 2 পাই ডিভাইডেড বাই 2, এটা পরে মাইনাস এটাকে মাইনাস এটা প্লাস হবে, মাইনাস গুণ করলে তাই মাইনাস 0 মাইনাস sin 0 বাই 2 ব্র্যাকেট শেষ। sin 0 হলো যদি এটাও 0, এটা তো 0 আছেই, আর এখানে sin 4 পাই এটা পূর্ণ সাইকেল, কাজে এটাও 0, এটা পুরো এটাও 0 এটা 0, সুতরাং 2 পাই থাকবে। তো 2 পাই থাকলে পরে কি হয়, 2 পাই আর এগুলো সব 0 শেষ, এই 2 পাইটা দেয়া হয় i maximum স্কয়ার বাই 4 পাই, এবং এই 2 পাই কাটো 2, i maximum স্কয়ার বাই 2 which is equal to this, এবং এখানে 1 বাই রুট 2 0.707 হয়, equal to 0.707 i maximum, অর্থাৎ RMS ভ্যালু equal to 0.707 i maximum, এইটাই RMS ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু আমাদের সম্পর্ক। RMS ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু আমাদের এই সম্পর্ক। এই সমীকরণটুকু তোমরা এখনই না পড়ে যখন ডেফিনিট ইন্টিগ্রাল করবে পরে পড়বা, তখন বলবো এখন মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করা দরকার নেই, তুমি এটার জন্য দেরি করো, আগে ইন্টিগ্রেশন শিখো। এই সেমিস্টারের শেষের দিকে
ম্যাথমেটিক্সে তোমরা এই ইন্টিগ্রেশনগুলো জানবা, তারপরে এই অংশটা করবে। এখন আপাতত খালি ফর্মুলা মুখস্থ রাখো যে আরএমএস ভ্যালু ইকুয়াল 0.707 আইম্যাক্স। যদি মিডে এই জাতীয় অঙ্ক আসে তাহলে করতে পারা যাবে, কিন্তু দেখাও যে আরএমএস ইকুয়াল 0.07 আইম্যাক্স, এটা কিন্তু ফাইনাল পরীক্ষা আসে। ফাইনাল পরীক্ষায় তো তখন তোমার ইন্টিগ্রেশন সব জানা থাকবে, তখন তুমি এটা পারবা। মিডে এটা আসবে না, মিডে এটার প্রয়োগ আসবে, সমীকরণের প্রয়োগ আসবে, সমীকরণ ডেরিভেশন আসবে না। ধন্যবাদ সবাইকে। ফর্ম ফ্যাক্টর, the ratio of effective value of to average value of a wave is called form factor, KF। তার মানে এসইউ এর ইফেক্টিভ ভ্যালু এবং এভারেজ ভ্যালুর অনুপাতকে ফর্ম ফ্যাক্টর বলে। সিলেক্ট অপারেটর বাংলা। ফর্ম ফ্যাক্টর KF ইকুয়াল টু ইফেক্টিভ ভ্যালু এভারেজ ভ্যালু আরএমএস বাই এভারেজ 0.707 আই ম্যাক্সিমাম বাই 0.636। এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা উঠে দাও। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা দিয়ে দাও, পয়েন্টটা দিয়ে দেওয়া আছে। এই যেখানে একটা পয়েন্ট আছে, তাহলে এরকম হবে এবং এটাকে ভাগাবে 1.11 হবে। আরএমএস কাটা যাবে, অর্থাৎ KF ফর্ম ফ্যাক্টর ইকুয়াল টু 1.11। পিক ফ্যাক্টর বা ক্রেস্ট ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টর আছে, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। পিক ফ্যাক্টরকে কে দ্বারা প্রকাশ করা, এটা কি রেশিও অফ ম্যাক্সিমাম ভ্যালু টু ইফেক্টিভ ভ্যালু অফ এ ওয়েভ ইজ কল্ড পিক ফ্যাক্টর অথবা ক্রেস্ট ফ্যাক্টর। এটা ওইটারই বাংলা এটা, অর্থাৎ এসি ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু এবং ইফেক্টিভ ভ্যালুর অনুপাতকে ফর্ম ফ্যাক্টর বলে। তাহলে ফর্ম ফ্যাক্টর কে ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু বাই এভারেজ ভ্যালু। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আই ম্যাক্সিমাম, এভারেজ আই ইফেক্টিভ। আই ইফেক্টিভ 0.707 আই ম্যাক্সিমাম, তাই অ্যান্সার কেটে গেল এবং এটা 1 বাই এটা দিস ইকুয়াল রুট 1.41। ঠিক আছে, এবার ওহমিক রেজিস্ট্যান্স এবং ইফেক্টিভ রেজিস্ট্যান্স দুইটা জিনিস পরীক্ষা আসে। ওহমিক রেজিস্ট্যান্স কি? Ohmic resistance is defined as the property of a conductor which opposes the flow of direct current through it. ওই কোন পরিবেশের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টকে ভর রেজিস্ট্যান্সে বাধা দান করে, ভর প্রপার্টি এতে কারেন্ট প্রবাহে বাধা দান করে, এই প্রপার্টিকেই ওহমিক রেজিস্ট্যান্স। ডাইরেক্ট কারেন্টকে বাধা দেয়। The value of resistance depends on length L of the conductor, cross-section area, properties of material and properties। এখানে একটা কমা হবে অথবা এন্ড হবে, এটা আমরা দিয়ে দিই। And properties of material rho, এই তিনটে জিনিস করা। তাহলে আর ইকুয়াল টু এটা আমরা প্রথম পর্বে পড়ছি। আর ইকুয়াল টু রো এর প্রপার্টিজের সরাসরি সমানুপাতিক রেজিস্ট্যান্সটা দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, ক্রসিং দিয়ে বাড়লে কমে যাবে বা কমলে বেড়ে যাবে আরের মান। আর ইফেক্টিভ রেজিস্ট্যান্স কি? এটা এসি সার্কিটে কারেন্ট প্রবাহে ওহমিক রেজিস্ট্যান্সের সাথে
স্কিন ইফেক্ট, এডি কারেন্ট, হিস্টেরিসিস লসের ইফেক্ট যুক্ত হয়ে বাধা প্রদান করে। এই সম্মিলিত বাধাকে ইফেক্টিভ রেজিস্ট্যান্স বলে। ইফেক্টিভ রেজিস্ট্যান্স ওহমিক রেজিস্ট্যান্সের চেয়ে বেশি হয়। ইফেক্টিভ রেজিস্ট্যান্স ওহমিক রেজিস্ট্যান্সের 1.25 to 1.7 গুণ বড় হয়। এর কোন একটা ভ্যালু এর মধ্যে লিমিটেড থাকে। এখন আমরা আবার কিছু অঙ্ক করি অল্টারনেটিং কারেন্ট। আচ্ছা, এর পরে an alternating current equation is this. এটা কি মনে আছে? I equal to Im sin omega t. Im এখানে সত্য, ওমেগা এখানে this. তাহলে find maximum value of current, frequency, effective and average. Effective value কত হবে, average value কত হবে? ফার্স্ট নাম্বার ফর্ম ফ্যাক্টর, এখানে ফর্ম ফ্যাক্টর আর একটা ক্রেস্ট ফ্যাক্টর, এটাও সহজ হইতো। আমরা করি এখন কি আছে। কারেন্ট ইকুয়েশন ইজ দিস, ঠিক আছে। এখন এটা হলো জেনারেল ইকুয়েশন। এখন এই দুইটা ইকুয়েশনের মধ্যে আমরা তুলনা করে এই 1 নম্বর এবং 2 নম্বরের সলিউশনটা করব। Im sin 70, আরে I maximum হলো 70 amps আচ্ছা। ফ্রিকোয়েন্সির জন্য ওমেগা ইকুয়াল টু ওমেগা টি, তাহলে ওমেগা ইকুয়াল 520, তাহলে ওমেগা ইকুয়াল 2 পাই এফ, সুতরাং এফ ইকুয়াল টু 520/2 পাই এত হার্টজ। এটা একটা অ্যান্সার। এগুলো পরীক্ষা আসছে, এই যে স্টার মানে পরীক্ষা আসছে, কোনো বছর আসছে। এবং ওই অঙ্কটাই আবার লেখা হইল 3 নম্বরের সলিউশন। I RMS হলো 0.707, I maximum এটা আমরা জানি। I RMS হলো 0.707, I maximum এখানে 70, এই মানটা বসিয়ে দাও এবং ক্যালকুলেশনে হয়ে যাবে দিস। এটা another answer, এটা গুণ করলে এটাই হবে answer। I average 0.636, I maximum number show এটা another answer। ওকে, এখন এবার ফর্ম ফ্যাক্টর আর এভারেজ, এটা এত বা এত 1.1 হবে না, 1.1 হলে তো সব ক্ষেত্রেই ফর্ম ফ্যাক্টর 1.11 এ হবে। আরেকটা অঙ্ক, average value of a sine wave is 96 volt. Average value, what is its maximum value? আমরা জানি average equal to 0.66, maximum তাহলে maximum equal to average 0.636, average value দেওয়া আছে 96 by 0.636 equal to 150.84, the answer। Next, আরেকটা অঙ্ক, equation of an AC voltage E equal is this. RMS value of voltage, average value, time period এবং unit value at 2 millisecond। এগুলা আগেই করা হয়েছে, যাও এবারে প্রথম এ আর বি আমরা করব। তাহলে এখান থেকে দুটো সমীকরণ তুলনা করলে আমরা পাই ই ম্যাক্সিমাম ইকুয়াল টু দিস, এইটা যা এই ম্যাক্সিমামের সমান, এটাই ভুল।
তাহলে এ নাম্বারের উত্তর হয়ে গেল না, এই নাম্বারের উত্তর আমরা এই নাম্বার কি আরএমএস ভ্যালু চাইছে, আরএমএস ভ্যালু 0.707 ম্যাক্সিমাম, অর্থাৎ ক্যালকুলেশন করলে 230 ভোল্ট। এটা ডাবল লেখা হয়ে গেছে, লেখাটা একবার হবে, এটাও তো এটা তো তাই, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরের উত্তর এভারেজ ইকুয়াল টু দিস, মান বসাইছি আমরা পেয়ে গেছি 207 ভোল্ট, এভারেজ হলো 207 ভোল্ট, ম্যাক্সিমাম হলো 230, এভারেজ হলো কম হবে, আরএমএস ভ্যালুর চেয়ে এভারেজ ভ্যালু কম হয়। টেনশন for time period omega t equal to this is omega into t, omega t equal to 377 t, t value omega equal to পাইছি আমরা 377, তাহলে omega equal to pi f, সুতরাং f equal to this, হ্যাঁ f equal to this, আমাদের ভাগাভাগি করলে যে রেজাল্ট হয় সেটা 60 হার্টজ। এটা উত্তর না, টাইম পিরিয়ড চাইছে, t equal to 1 by f, তাহলে is this 16.666 মিলিসেকেন্ড, 67 মিলিসেকেন্ড, আবার 67 মিলিসেকেন্ড। আচ্ছা, আমাদের কি টাইম পিরিয়ড বের হয়েছে, কিন্তু ইনস্ট্যান্টাস ভ্যালু at 2 মিলিসেকেন্ড, 2 মিলিসেকেন্ডে ইনস্ট্যান্টানিয়াস ভ্যালু কত, ওই অংশটা করা হয়নি। আচ্ছা, এই অংশটা করা হয়নি, 2 নম্বর, ওই ই ইকুয়াল টু ইএম সাইন ওমেগা টি, এই সমীকরণে এটাই থাকবো, সাইন এত টি, টির জায়গায় এই টির জায়গায় 2 মিলিসেকেন্ড, 2 × 10⁻³ বসাই দিয়ে ক্যালকুলেট করে দেওয়া হয়, সেটাই হলো, ঠিক আছে। ওটা করা হয়নি, আশা করি তোমরা নিজেরাই এটা পারবা, 2 নম্বরের উত্তর তোমরা নিজেরাই পারবা, ওই শুধু টির মান বসিয়ে দিবে, ঠিক আছে। সুতরাং আরেকটা অঙ্ক, a voltage wave is equal to this, find average value, effective value and frequency। আগের মতো এটা আমার, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমরা 90 ভোল্ট, এভারেজ ভ্যালু এত, তাহলে আমরা পেয়ে গেলাম এভারেজ ভ্যালু, ইফেক্টিভ ভ্যালু 0.707, ম্যাক্সিমাম 92 দিয়ে গুণ, ম্যাক্সিমাম ভ্যালু দ্বারা, তাহলে এটা পেয়ে গেলাম আনসার। থাকে কি ফ্রিকোয়েন্সি, or frequency omega t equal to this, তাহলে omega equal to 200 pi, অতএব এখানে একটু বোঝার বিষয়, ওমেগা টি এই ওমেগা টি মাইনাস, এটা হলো একটা রেফারেন্সের জন্য মাইনাস, এই সমীকরণ দ্বারা এইটা দ্বারাই ই বোঝানো হয়েছে, সুতরাং এটা একটা রেফারেন্স ফাই অ্যাঙ্গেল। এবারে হলো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বের করতে এই যে 200 পাই ইকুয়াল টু ওমেগা, তো এখান থেকে 2 পাই এফ is this, তাহলে f equal to 100, f equal to 100 hertz, ওকে। ধন্যবাদ, এখানে রাখলাম, এরপরে আবার নতুন ভিডিও যদি করি তখন দেখানো হবে। ধন্যবাদ সবাইকে।